আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সরলরেখার বিগত 10 বছরে ডিইউএ যে কোশ্চেনগুলো ছিল তার সমাধান দেখব। তো চলো আমরা সমাধান শুরু করে দেই। এক নম্বর যে কোশ্চেনটা সেখানে কি বলছে দেখো, 2r sin স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল 1 এর কার্তেশীয় সমীকরণ কত হবে? 18-19 সেশনে ছিল। তো আমরা এখানে আসলে সেশন অনুযায়ী সাজাই নাই, যে একবারে 2010 থেকে সিকোয়েন্স মেনটেন করে 2020 পর্যন্ত এভাবে সাজাই নাই। আমরা সাজাইছি কিভাবে? আমরা সাজাইছি টপিকস ওয়াইজ। যেমন এখানে যদি আমরা চিন্তা করি যে আমার কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক, এটার উপর ভিত্তি করে বা ওই টপিকস থেকে বিগত 10 বছরে কি কি কোশ্চেন ছিল আমরা সেই কোশ্চেনগুলোকে একসাথে লিখছি। এখানে আমাদের সেশন যেটা, সেই সেশনের সিকোয়েন্সটা নাই কিন্তু। তাহলে আমাদের কিসের সিকোয়েন্স আছে? আমাদের টাইপের সিকোয়েন্স আছে। তো আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা পোলার সমীকরণ দেওয়া আছে, এটাকে কনভার্ট করে লিখতে হবে কিসে? কার্তেশীয় সমীকরণে। তো এর জন্য আমাদের যে বিষয়গুলো জানতে হবে, আমরা কি জানি? আর সমান জানি √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই সম্পর্ক জানি। তারপর x সমান আমরা কি জানি? x সমান জানি r অফ কজ অফ থিটা। y সমান কি জানি? আমরা y সমান জানি r অফ সাইন অফ থিটা। এই সম্পর্কগুলো কিন্তু জানতে হবে, এই সম্পর্ক থেকেই আমরা কিন্তু ম্যাথ করব। এখন প্রথমে আসো, এখানে তোমার দেওয়া আছে 2r সাইন স্কোয়ার থিটা বাই 2। এইটার জন্য একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা না অ্যাপ্লাই করলে আসলে ডিরেক্টলি আসে না, কারণ তোমার তো ওখানে দরকার হচ্ছে সাইন থিটা কস থিটা, বাট এখানে তো আছে থিটা বাই 2। তখন আমাদের একটু ফর্মুলা জানতে হয়। কী ফর্মুলা? আমরা কিন্তু কস 2 থিটার ফর্মুলা জানি। কস 2 থিটা সমান কত পড়ছি আমরা? 1 - 2 সাইন স্কোয়ার থিটা। এটা আসলে কি, এখানে যত অ্যাঙ্গেল থাকবে এখানে তার অর্ধেক অ্যাঙ্গেল থাকবে। এখন এইখানে যদি 5 অ্যাঙ্গেল থাকে তাহলে এখানে তার দ্বিগুণ থাকবে না, 10 থাকবে। তাহলে এইবার এখানে খেয়াল করে দেখো, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 এই অংশটা কিন্তু আছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে আমি এইখানকার অংশটাকে যদি এই সাইডে নিয়ে আসি, এইটা কি ওই সাইডে গিয়ে বিয়োগ হয়ে যাবে না? ডেফিনেটলি কিন্তু বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 - কজ অফ 2 থিটা। আর যেহেতু এখানে ছিল থিটা বাই 2, এখানে হয়ে যাবে কত? থিটা বাই 2 × 2, অর্থাৎ 2 ক্যান্সেল আউট, থাকতেছে 1 - কজ অফ থিটা। আশা করি ফর্মুলাটার কাহিনী বোঝাইতে পারছি। তাহলে এখন দেখো, এই অংশটায় 2r সাইন স্কোয়ার থিটা বাই 2, আরটাকে সামনে রেখে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2কে আমরা লিখতে পারি 1 - কজ অফ থিটা। তাহলে লিখে ফেলো। লিখলে কী হবে বলো তো? আর 1 - কজ অফ থিটা ইকুয়াল কত? 1। আর দিয়ে গুণ করলে কত হবে? আর মাইনাস আর কজ অফ থিটা ইকুয়াল কত? 1। এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন এইটাকে সিম্পলিফাই করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এটাকে সিম্পলিফাই বলতে কি, এইটাকে ওই সাইডে নিয়ে গিয়ে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? x, এবং আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এটা। তারপর ক্যালকুলেশন করব। তো এটাকে ওই সাইডে নিয়ে যাও, এই সাইডে থাকতেছে r ইকুয়াল 1 প্লাস, ওইটার পরিবর্তে আমি x লিখতে পারি, একবারে লিখে দিলাম x। এটার পরিবর্তে কি লেখা যায়? √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1 প্লাস x। দুই সাইডে বর্গ করো, এই সাইডে বর্গ করলে কী হবে? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওই সাইডে বর্গ করলে 1 প্লাস 2x প্লাস x স্কোয়ার। দুই সাইড থেকে x স্কোয়ার ক্যান্সেল আউট, ওয়াই স্কোয়ার ইকুয়াল 1 প্লাস 2x, এবং এটাই হচ্ছে আমাদের অপশন অনুযায়ী অ্যান্সার। তাহলে অ্যান্সারটা বের করার জন্য আমাদের কি জানা লাগলো? আমাদের অবশ্যই কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের যে সম্পর্ক, সেটা সম্পর্কে ধারণা ক্লিয়ার থাকা লাগবে। এখন কনভার্ট করার জন্য আমাদের ত্রিকোণমিতিক ফর্মুলাও লাগতেছে। সো সবগুলো বিষয় একসাথে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এরপর চলো আমরা 2 নম্বর কোশ্চেনটায় যাই। 2 নম্বর কোশ্চেনে কি বলছে? কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক 3,150 ডিগ্রি হলে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে? এটা কিন্তু আমরা অপশন দেখে অ্যান্সার করে দিতে পারি। কিভাবে করা যায়? তুমি আগে চিন্তা করো, এইটার অবস্থান কোথায়? এই 150 ডিগ্রির অবস্থান যদি কার্তেশীয় ব্যবস্থায় আমরা চিন্তা করি, তাহলে দেখো এই পর্যন্ত তো 90, যেহেতু পজিটিভ অ্যাঙ্গেল বলছে তার মানে অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি। তাহলে এই পর্যন্ত আসলে কত? 180, বাট এটা আছে কত? 150। তার মানে অবস্থান এই মাঝামাঝি কোনো একটা পয়েন্টে না? তাহলে এই যে মাঝামাঝি কোনো একটা পয়েন্ট আসলো, এটা কোন চতুর্ভাগে আসলো? 2 নম্বর চতুর্ভাগে। তাহলে অপশন অনুযায়ী যেটা আমার 2 নম্বর চতুর্ভাগে হবে সেটা হচ্ছে অ্যান্সার। আমরা কি জানি, যখন পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক কনভার্ট করতে হয়, প্রথমটা হচ্ছে x, পরেরটা হচ্ছে কি? y। তাহলে এখন x যেটা, xটা এই সাইডে নেগেটিভ দিকে আসবে না, এই কোয়াড্রেন্টের যে কোনো একটা বিন্দুর জন্য x নেগেটিভ, y কি উপরের দিকে, তার মানে পজিটিভ। তাহলে x নেগেটিভ কোথায় কোথায় দেখো তো? এখানে কি x নেগেটিভ আছে? না, এখানে আছে প্লাস 3√3/2
কমা 3/2, তো এখানে তো এক্স নেগেটিভ নাই, এই অপশন হইল না, এই অপশন হবে না, এই অপশন এখানে নেগেটিভ আছে, হ্যাঁ এটা হইতে পারে, এটাও নেগেটিভ আছে, এটা হইতে পারে। এখন বাকি কি দেখতে হবে, ওয়াই এর কথা, ওয়াইটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, পজিটিভ হবে, তাহলে কোথায় পজিটিভ বলো তো, এইখানে 3/2 আছে, এখানে -3/2 আছে, তো এটা তো নেগেটিভ, তো এটা হবে না, হবে আমার কোনটা, সি নাম্বার অপশন যেটা ছিল সেটা। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। তো পরীক্ষার হলে এরকম কিছু কোশ্চেন থাকতেই পারে, অবশ্যই তুমি আগে দেখবা যে এভাবে সহজে অ্যান্সার করা যায় কিনা, তারপর প্রসিডিউর যদি অ্যাপ্লাই করতে হয় প্রসিডিউর অ্যাপ্লাই করবা। এটাকে আমরা মূল নিয়মের সাহায্যেও করতে পারতাম। মূল নিয়মের সাহায্যে কীভাবে করা যায়, এক্স সমান কি জানি আমরা, এক্স সমান আর কজ অফ থিটা। এখানে আমরা আর এর মান দেখছি কত, আর এর মান হচ্ছে 3, কজ অফ 150, কজ 150-র মান কিন্তু আমাদের জানতে হবে। কজ 150-র মান হচ্ছে -√3/2 হবে, তাহলে আমরা লিখতে পারি 3 × -√3/2, তাহলে -3√3/2, এটা আসলে এক্স এর মান। ওয়াই এর মান কি হবে, ওয়াই এর মান আর সাইন অফ 150, তো সাইন অফ 150 এর মান আমাদের জানতে হবে, সেটা কত আসবে, হাফ আসবে। তাহলে আর এর মান কত, আর এর মান হচ্ছে 3, সাইন 150 এর মান কত, হাফ, তাহলে এখান থেকে আসতেছে কত, 3/2। তাহলে আমি যদি মানটা জানি তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবো। তাহলে আমরা সেই অনুযায়ীও দেখলাম যে আমাদের অ্যান্সারটা যেটা আসবে সেটা হচ্ছে -3√3/2, 3/2। 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, 1, 4 এবং 9, 12 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা যে বিন্দুতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে। তো অন্তর্বিভক্ত বহির্বিভক্তের শর্টকাট থাকলেও আমি যেটা বলবো তোমাদের সেটা হচ্ছে ফর্মুলাটা মুখস্থ রাখো, কারণ শর্টকাটটা কয়েকটা ম্যাথের জন্য খুব ইজিলি ইউজ করতে পারলেও একটু জ্ঞানজ্যাম অর্থাৎ ভগ্নাংশ টাইপ হইলেই ঝামেলা হয়ে যায়। সো মেইন ফর্মুলাটা মনে রাখবে এই দুইটার জন্য। তাহলে এখন অন্তর্বিভক্ত যদি করে তাহলে আমরা কি জানি, ফর্মুলা অনুযায়ী m1 + m2 উপর হচ্ছে m1x2 + m2x1, এটা হচ্ছে ভুজ। কোটির জন্য কি হবে, m1 + m2 উপর হচ্ছে m1y2 + m2y1। এই ফর্মুলা মনে রেখে জাস্ট ডাটাগুলো বসাই দেবা। তো ডাটাগুলো যদি আমরা বসাই দিই, কীভাবে বসানো যায়, m1 m2, m1 কত 3, m2 কত 5, তাহলে দুইটা যোগ করলে কত হবে 8। এরপর বলছি m1 3 × x2, এইটা বুঝতে হবে। দেখো প্রথম বিন্দু তোমার এইটা x2 বলতে বোঝাচ্ছে, তুমি প্রথম বিন্দুর জন্য যদি এই অনুপাত চিন্তা করো, ভালোভাবে খেয়াল করো, দেখো আমি ধরে নিলাম এই পয়েন্টটা অন্তর্বিভক্ত করছে, এটা হচ্ছে a পয়েন্ট, এটা হচ্ছে কি b পয়েন্ট। তা আমরা যখন m1 নিচ্ছি, m1 মানে কিন্তু এটা, m2 মানে কোনটা, এটা। যখন তুমি m1 নিবা, m1 এর সাথে যা কিছু গুণ হবে সেটা হচ্ছে অপর বিন্দুর ভুজ এবং অপর বিন্দুর কোটি। তাহলে যখন আমি এখানে m1 নিলাম 3, তাহলে 3 এর সাথে অপর যে বিন্দুটা, এই যে পরের বিন্দু, তার ভুজ গুণ হবে, তার ভুজ কত 9, 3 × 9 প্লাস, তাহলে আরেকটা অনুপাত কত ছিল 5 × অপর বিন্দুর ভুজ, অপর বিন্দুর ভুজ কত 1, এটা আমরা ভুজটা পেয়ে যাচ্ছি। এরপর কোটি বের করতে হবে, কোটি বের করার জন্য সেম ফর্মুলা অ্যাপ্লাই করো, নিচে হবে 8, 3 × অপরটার কোটি, অপরটা কোনটা, এটা, এটার কোটি কত 12 প্লাস 5 × প্রথমটার কোটি কত 4, বসাই দাও। এখন ক্যালকুলেশন করলে যা আসবে তাই আমাদের অ্যান্সার, এবং এই ফর্মুলা মনে রাখা সহজ, সো ফর্মুলাটাই মনে রাখবা। তাহলে কত হয়, 27 + 5 / 8, আর এখানে হচ্ছে 36 + 20 / 8, 32-কে 8 দিয়ে ভাগ দিচ্ছি আমরা, তাহলে কত হবে 4, কমা, আর এখানে হচ্ছে 56-কে 8 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে 7। তাহলে এই যে কোশ্চেনটা ছিল আমাদের 3 নম্বর যে কোশ্চেনটা ছিল 15-16 সেশনে ছিল, এই কোশ্চেনের যে বিন্দুতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে সেই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 4,7 হবে। ওই একই রকম কোশ্চেনে দেখো আরও কি বলছে আমাদের, আমরা যদি এইটার কথা বলতাম, যেখানে বলছে আমাদের 9:-12, একই জিনিস, জাস্ট কি করছে, বিন্দুটা এখানে -12 বলছে, আর আগে ছিল কত 3:5, এখন আছে কত 3:5, অন্তর্বিভক্ত করছে কততে সেটা বের করতে হবে। তো আমরা আগে এটা করি, দেন বহির্বিভক্ত যেটা করছে সেটাতে আসি। এখন এটা যদি করতে হয়, নিচের অংশ তো সেম থাকবে, উপরে কোথায় ঝামেলা হয়েছে, আগের বার যেখানে 12 ছিল ওইখানে কত হবে এবার বলো তো, -12 হয়ে যাবে। তাহলে আগের বার 12 ছিল এখানে, এইখানে জাস্ট একটা মাইনাস হবে, তাহলে এইখানে একটা মাইনাস আসলো, তাহলে এইখানে একটা মাইনাস আসবে।
আশা করি বিষয়টা বুঝাইতে পারছে। তো এখন তুমি জাস্ট ক্যালকুলেশন করো, তো এইটার জন্য তো 4 আসবেই। এইখানে কত হচ্ছে, এখানে বিয়োগ করলে হচ্ছে আমাদের -16 ডিভাইডেড বাই 8, তাহলে কত হচ্ছে -16 ডিভাইডেড বাই 8 মানে হচ্ছে -2। তাহলে এই যে আমাদের 5 নম্বর যে কোশ্চেনটা ছিল, এই 5 নম্বর কোশ্চেনের জন্য আমাদের অ্যান্সার আসতেছে কত, 4, -2। 4 নম্বর কোশ্চেনটা দেখি। 4 নম্বরে আমাদের বলছে বহি বিভক্ত করে। বহি বিভক্ত করলে এইখানে জাস্ট কি হবে, আগে যেখানে প্লাস ছিল ওইখানে জাস্ট মাইনাস হবে, তাহলে আমরা প্লাসের জায়গায় কি করতেছি, মাইনাস বসিয়ে দিচ্ছি। এখন তুমি জাস্ট বিন্দুর কাহিনীগুলো করো। কত অনুপাতে বলছে, 3:4 অনুপাতে। তাহলে আমরা লিখি, নিচ হচ্ছে 3 - 4। 3 হচ্ছে প্রথমটা, তাহলে প্রথমটা যদি নেই পরেরটার ভুজ গুণ হবে 3 × 5, কত হবে 15, মাইনাস এরপর 4 × এটার ভুজ কত 3, 4 × 3 মানে কত 12, কমা দেন কি করতে হবে আগের মতোই 3 - 4, 3 × অপরটার কোটি কত 2, 3 × 2 মানে হচ্ছে 6, মাইনাস এরপর 4 × অপরটার কোটি কত -1, তাহলে এখানে লেখো -1, অর্থাৎ 4 × -1 মানে কি -4, সামনে একটা মাইনাস হয়ে যাবে কি +4। তো আমরা এটা লিখতে পারি। এখন জাস্ট তুমি এটা ক্যালকুলেশন করো। উপরে কত থাকতেছে দেখো, 15 - 12 থাকতেছে 3 ডিভাইডেড বাই -1, তাহলে 3 ডিভাইডেড বাই -1 মানে হচ্ছে -3, 4 + 6 এটা হচ্ছে 10, 10 ডিভাইডেড বাই -1 মানে কত হচ্ছে -10। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ যে বিন্দুতে 3:4 অনুপাতে বহির্বিভক্ত হয় সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের কত, -3, -10। 6 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, কি বলছে, xy 2, 2 এবং 3, 3 একই সরলরেখায় অবস্থিত হলে নিচের কোনো একটা ইকুয়েশন আমাদের সমান দেখাইতে হবে। এখন দেখো একই রেখায় মানে কি, সমরেখ বিন্দু। সমরেখের ক্ষেত্রে আমরা কি জানি বলো তো, এই যে এটা যদি একটা রেখা হয়, ধরে নিলাম এখানে একটা বিন্দু A, এখানে একটা বিন্দু B, এখানে একটা বিন্দু C। সমরেখের ক্ষেত্রে কিন্তু দুইটা নিয়ম ছিল। প্রথম যে নিয়মটা আমরা পড়ে আসছি সেটা হচ্ছে, যদি তিনটা রেখা একই রেখায় অবস্থিত হয় তাহলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, 0 হবে। তো সেই কনসেপ্ট থেকে আমরা করতে পারি। আরেকটা জিনিস ছিল, দেখো যেহেতু তারা একই রেখায় অবস্থিত তাহলে তাদের ঢাল কি হবে, সমান হবে না, একই রকম হবে না। এখন ঢালটা বের করার জন্য তুমি লিখতে পারো যেটা, ঢাল অফ AB ইকুয়াল ঢাল অফ BC। তো যে কোনো দুইটা বিন্দুকে নিলেই কিন্তু হবে। আমি শুধুমাত্র সিকোয়েন্স মেনটেন করার জন্যই বলছি AB ইকুয়াল BC এরকম বলছি। আর তুমি যদি বলো AB ইকুয়াল AC তাও হবে, তুমি যদি বলো BC ইকুয়াল CA তাও হবে। তো মোট কথা হচ্ছে যে কোনো দুইটা করে বিন্দু লাগবে আমাদের। তো আমরা ঢাল বের করতেছি, AB এর ঢাল ইকুয়াল কী হবে, BC এর ঢাল, যেহেতু সমরেখ। তাহলে এখন AB এর ঢাল বের করো। এইটাকে ধরে নিলা A, এটা হচ্ছে B। তাহলে আমরা কি জানি, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, এটা হচ্ছে ঢাল। y2কে আমি ধরে নিলাম 2, 2 y1 কত y ডিভাইডেড বাই 2 কত x, এটা হচ্ছে এই দুইটা বিন্দুর ঢাল। তাহলে এইটার সাথে এটার ঢাল কত হবে, এটার সাথে এটার ঢাল হিসাব করো, 3 - 2 ডিভাইডেড বাই 3 - 2, কত থাকতেছে এই সাইডে 2 - y ডিভাইডেড বাই 2 - x ইকুয়াল 1/1 মানে কত 1, আর গুণ করে দাও, কত হবে 2 - y ইকুয়াল 2 - x। সবগুলো এক সাইড করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। দেখো দুই সাইড থেকে এই টু ক্যান্সেল আউট হয়ে যাবে, এই -xকে এই সাইডে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস x - y ইকুয়াল কত 0। তাহলে আমাদের এই যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটায় অপশনগুলো অবশ্যই এরকম একটা অপশন ছিল x - y ইকুয়াল 0, এবং সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, P একটা বিন্দু, Q আরেকটা বিন্দু, S আরেকটা বিন্দু, অর্থাৎ তিনটা বিন্দু হচ্ছে একটা রম্বসের তিনটা শীর্ষ। অপর যে শীর্ষ বাকি থাকে সেটা হচ্ছে R, সেই R শীর্ষের স্থানাঙ্ক কত হবে এটা আমাদের বের করতে হবে। অনেকগুলো পদ্ধতি আছে এটা বের করার জন্য, সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতিটা নিয়ে কথাবার্তা বলি। এটা মনে করো আমি ধরে নিলাম রম্বস P, Q, R, S, এই বিন্দুগুলো আমরা ডিনোট করলাম। P বিন্দুর স্থানাঙ্ক কত বলে দিছে বলো তো, 2, 5, তো এই বিন্দুটা হচ্ছে 2, 5। Q বিন্দুর স্থানাঙ্ক কত বলে দিছে, 5, 9, এটা হচ্ছে 5, 9। আর তো আমাদের বের করতে হবে। S এর কত বলে দিছে 6, 8, 6, 8। খুবই সিম্পল, কিন্তু তুমি আর যে বের করবা একবারই বের করা যায় সহজে। কিভাবে বের করবা দেখো, আর এর কাছাকাছি বিন্দুকে এই দুইটা, তাহলে এই কাছাকাছি বিন্দুর সব কিছু যোগ হবে, দূরের বিন্দুর সব কিছু বিয়োগ হবে। তো যখন আমি ভুজ বের করব, ভুজ বের করার জন্য কাছের বিন্দু দুইটার ভুজ যোগ করো, 6 + 5 কত হবে 11, মাইনাস করতে হবে কত 2, 11 - 2 মানে কত 9।
তারপর 8 প্লাস 9 কত হবে 17, 17 মাইনাস কত করতে হবে 5, তাহলে কত হবে 12। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার কত 9,12। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। তো আরেকবার যদি বলি মনে রাখার জন্য, সেটা হচ্ছে কাছের বিন্দুর ভুজ বের করার সময় ভুজ যোগ মাইনাস দূরের বিন্দুর ভুজ। আবার কোটির ক্ষেত্রেও সেম কথা, কোটি দুইটা যোগ করবা, দূরের যে বিন্দুটা ছিল তার কোটিটা বিয়োগ করে দেবা, তাহলে যা আসবে সেটা হচ্ছে আমার ওই বিন্দুটার স্থানাঙ্ক হবে। 8 নম্বর কোশ্চেনটা খেয়াল করি কি বলছে, এক্স অক্ষ ও এত বিন্দু হতে এত বিন্দুর দূরত্ব সমান হলে কে এর মান কত। এখন এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব আর ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব বলতে কী বোঝায় সেটা আমরা একটু খেয়াল করি। দেখো এটা যদি কোনো একটা বিন্দু হয়, এটা ধরে নিলাম 2,5, এটা বলতে আসলে কী বোঝাচ্ছে যে আমি এক্স অক্ষর বরাবর 2 একক গেছি, ওয়াই অক্ষ বরাবর 5 একক গেছি। এখন আমি যখন বললাম যে এক্স অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব লম্ব দূরত্ব যেটা, সেটা কত বলো তো, এই বরাবর না? তাহলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে হচ্ছে ওই বিন্দুর কোটি, কারণ এই বরাবর ওঠা মানে কি কোটি। আবার ওয়াই অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব বলতে কী বোঝাচ্ছে, সামনের দিকে যাচ্ছ তুমি বা পিছাচ্ছ, তো এটা কি ভুজ বরাবর পরিবর্তন না? তাহলে অবশ্যই ওয়াই অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব যদি বলে তাহলে সেটা হচ্ছে ওই বিন্দুর ভুজ। তো এই বিষয়টা ক্লিয়ার থাকলে আমরা এটা সহজে করতে পারি। দেখো এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে, আমরা তো ওখানে শিখলাম এক্স অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব মানে কত, ওই বিন্দুর কোটিয়ের মানটা, যেহেতু দূরত্ব তাহলে পজিটিভ মান নেব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কে ইকুয়াল, এবার পরের যে দুইটা বিন্দুর কথা আছে তাদের মধ্যবর্তী দূরত্ব আমাকে বের করতে হবে। তাহলে কি বলছে, এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্ব কি হবে, সমান হবে। কার সমান, কে এর সমান হবে। তাহলে আমরা লিখতে পারি রুট ওভার এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে 4 মাইনাস, এখানে অলরেডি মাইনাস ছিল, হয়ে যাবে প্লাস 5 তার উপরে স্কোয়ার প্লাস কে মাইনাস, এখানে মাইনাস ছিল প্লাস 7 তার উপর হয়ে যাবে স্কোয়ার। এখন দুই সাইডে বর্গ করে দাও, দুই সাইডে বর্গ করলে এই সাইডে কী হবে কে স্কোয়ার ইকুয়াল, এই সাইডে কত হচ্ছে, এই রুটটা তো সরে যাবে, 5 প্লাস 4 9, 9-এর উপর স্কোয়ার হচ্ছে কত 81 প্লাস এটার উপর স্কোয়ার করো, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়তেছে, তাহলে কে স্কোয়ার প্লাস 14k প্লাস 49, এটা লেখা যায়। দুই সাইড থেকে কে স্কোয়ার ক্যান্সেল আউট, তারপর আমরা 14টাকে এই সাইডে নিয়ে আসতে পারি, মাইনাস 14k হয়ে যাবে ইকুয়াল, এই দুইটার মধ্যে যোগ বিয়োগ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যোগ হবে, যোগ হইলে কত হচ্ছে 0, তারপর হচ্ছে আমাদের কত 130। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, যোগ করে দেখতে পাচ্ছি এটার মান আসতেছে কত 130। তাহলে আমার তো দরকার কে এর ভ্যালু, তাহলে কে ইকুয়াল কত হবে, কে ইকুয়াল 130 ডিভাইডেড বাই মাইনাস 14, কাটাকাটি করো, কাটাকাটি করলে হবে এটা 65, 2 দিয়ে কাটতেছে, আর নিচে হবে কত 7, তাহলে সামনে একটা মাইনাস আছে, আমাদের কে এর ভ্যালুটা আসবে মাইনাস 65/7। তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। পরের কোশ্চেনটা খেয়াল করো কি বলছে, ওয়াই ইকুয়াল বি এবং রুট 3x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0, এই রেখা দুইটার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ কত হবে, অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ আমাদের বের করতে হবে। তো এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম, তো ফর্মুলা অ্যাপ্লাই না করে আমরা চিত্রের সাহায্যে দেখি এটার অ্যাঙ্গেলটা কত হবে, 18-19 সেশনে ছিল কিন্তু। তো এখন ওয়াই ইকুয়াল বি, এই টাইপ রেখা কোথায় হবে বলো তো, ওয়াই ইকুয়াল বি মানে কি, ওয়াই অক্ষ বরাবর কিছু দূর উঠবে বা নামবে এরকম, তো আমরা উপরের দিকে ধরে নিলাম, তাহলে ওয়াই ইকুয়াল বি হচ্ছে এই রেখাটা, ওয়াই ইকুয়াল বি। এরপর কি বলছে তোমাকে, দেখো এইটা একটা রেখা, তো এই রেখাটার সমীকরণ আমাদের বের করতে হবে। কীভাবে বের করা যায়, দেখো আমরা এভাবে লিখতে পারি না যে ওয়াই ইকুয়াল রুট 3x প্লাস 1, এভাবে কিন্তু লেখা যায়। আমি জাস্ট কী করছি, ওয়াইটাকে ওই সাইডে নিয়ে গেছি। দেখো তো এই রেখাটার ঢাল কত, ঢাল হচ্ছে রুট 3 না, এবং এটা ওয়াই অক্ষ বরাবর 1 একক ছেদ করছে, কিন্তু কোথায়, পজিটিভ দিকে। তাহলে আমরা বলতে পারি যে এই রেখা যেটা হবে সেই রেখাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মূল বিন্দু দিয়ে তো যাবে না, ওয়াই অক্ষে ছেদ করবে 1 একক দূরে, তাহলে আমরা ধরে নিলাম এই রেখাটা হচ্ছে সেই রেখাটা, ঢালটা পজিটিভ, এই জন্য আমরা এখানে এক্স অক্ষের সাথে কোণটা ধরছি কি সূক্ষ্মকোণ। এরপর এইবার খেয়াল করে দেখো আমার সূক্ষ্মকোণ কোনটা, এই দুইটা রেখার ছেদবিন্দুর মধ্যে এইটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা হচ্ছে আমার স্থূলকোণ, আমার বের করা লাগবে সূক্ষ্মকোণ। আমি যদি কোনোভাবে এই অ্যাঙ্গেলটা বের করতে পারি, এই অ্যাঙ্গেল যা হবে এই অ্যাঙ্গেল কি সেম হবে না, ডেফিনেটলি কিন্তু সেম হবে, কারণ কি তারা হচ্ছে অনুরূপ কোণ। এখন এই অ্যাঙ্গেলটা আমরা কীভাবে বের করতে পারি, এই রেখার ঢাল কত, এই রেখার ঢাল হচ্ছে রুট 3, আমরা ঢাল সমান কি জানি বলো তো, ট্যান থিটা সমান ঢাল না, অবশ্যই। তাহলে এখান থেকে থিটা এর মান বের করো, থিটা সমান কত হবে ট্যান ইনভার্স রুট 3, ট্যান কত এর মান রুট 3, ট্যান 60 এর মান রুট 3, তাহলে ট্যান অফ 60 যদি রুট 3 হয়, এখান থেকে আমরা থিটা এর মান পাচ্ছি কত 60, তার মানে আমার ঢাল অনুযায়ী আমরা বলতে পারি এক্স অক্ষের সাথে সে 60 ডিগ্রি কোণ করছে, আর যেহেতু এই কোণ অনুরূপ কোণ, তাহলে এই কোণটা কত হবে বলো তো 60 ডিগ্রি। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের 60 ডিগ্রি।
এরপরের কোশ্চেন কি বলছে দেখো, যে y ইকুয়াল -5x + 9 রেখার সাথে লম্ব রেখার নতি কত হবে। আমরা অপশন রাখছি কারণ অপশন দিয়ে কিছু একটা করব আমরা। তো দেখো লম্ব রেখা, তো দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাদের ঢালের গুণফল কত হবে বলো তো, m1 × m2 কত হবে, -1 হবে। এরকম ফর্মুলা আমরা জানি, এরকম সম্পর্ক জানি। তাহলে এখন তুমি মূল ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে চাও, দেখো y ইকুয়াল এটা কিন্তু mx + c টাইপ সরলরেখা। তাহলে এখন আমরা বলতে পারি m এর মান কত, এখানে m এর মান হচ্ছে -5, তাহলে এইটার m এর মান হচ্ছে -5, আর যেটার তোমাকে বের করতে বলছে সেটা তো এর উপর লম্ব, তুমি সেটা ধরে নিছো m ইকুয়াল কত হবে, -1। তাহলে এই মাইনাস ক্যান্সেল আউট, m ইকুয়াল কত হবে 1/5, তাহলে 1/5 যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ সি নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমি ডিরেক্টলি বের করতে পারতাম, কীভাবে বের করা যায় জানো, এইটার ঢাল কত বলো তো, -5, তাহলে এর লম্ব রেখার ঢাল যেটা সব কিছু উল্টাপাল্টা হবে। কীরকম উল্টাপাল্টা, এটা ছিল 5, ওটা হবে 1/5, এখানে ছিল মাইনাস, ওটা হবে প্লাস, তাহলে হয়ে গেল আমাদের। আমরা ফর্মুলা ছাড়া জাস্ট ওই বিষয়টা যদি মনে রাখতে পারি যে লম্ব রেখার ঢাল টোটালটাই উল্টা কাহিনী হবে, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। কি বলছি, মাইনাস থাকলে প্লাস হবে, 5 আছে 1/5 হবে, 1/5 থাকলে কি হয়তো উল্টে যাইতো, আবার সেটা 5 হয়ে যাইতো। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছে। এরপরের কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে 1 3 3 -1 -2 9 বিন্দু তিনটি কীরকম হবে। তো এখানে আমাদের অপশন যেগুলো ছিল, প্রথম যে অপশনটা ছিল সেটা হচ্ছে সরল রৈখিক হবে। তো সরল রৈখিক হওয়ার তো আমরা ফর্মুলা দেখে আসছি, সেটা কি, দুইটার ঢাল কি হবে, সমান হবে। তাহলে তুমি এই দুইটার ঢাল বের করে দেখো, এই দুইটার ঢালের সমান হবে, তাই আমরা বলতে পারি সরল রৈখিক। তো এখন আমি এই দুইটার ঢাল বের করতে চাই, এই দুইটার ঢাল বের করলে কি হবে দেখো, আমরা লিখতে পারি -1 -3 ডিভাইডেড বাই 3 -1, এটার ঢাল কত হচ্ছে, উপরে হচ্ছে -4, নিচে হচ্ছে কত 2, অর্থাৎ -2 হচ্ছে ঢাল। আবার এই দুইটা বিন্দুর জন্য বের করো, কত হবে 9 -1, তাহলে হয়ে যাবে কি +1, আর -2 -3, উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে কত -5, আসতেছে কত -2। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে দুইটা বিন্দু ছিল এই দুইটা বিন্দুর ঢাল যা, পরের যে দুইটা বিন্দু সেই দুইটা বিন্দুর ঢাল সেম, তাই আমরা বলতে পারি এই যে তিনটা বিন্দু ছিল এই তিনটা বিন্দু হচ্ছে সরল রৈখিক। এরপরের কোশ্চেনটা দেখো কি বলছে, অক্ষদ্বয় দ্বারা এত সরলরেখার ছেদিত অংশের দৈর্ঘ্য কত। তো এটাও সিম্পল, আমাকে জাস্ট আদর্শ সমীকরণটা একটু লিখে নিতে হবে, তারপর অ্যান্সার করতে হবে। আমরা জানি দুইটা অক্ষকে ছেদকারী রেখা এরকম হয়, আর এই রেখার এই পয়েন্টটা আমরা কি জানি a, 0, এবং এই পয়েন্টটা কি জানি 0, b, এরকম জানি আমরা। তো এখন আমাদের যেটা বের করতে বলছে সেটা হচ্ছে এই যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছেদিত অংশ, এটা কত হবে। দেখো তো, এটা যদি মূলবিন্দু হয়, এইটুক কি a না, আবার এইটুক কি b না, এটা কি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে তার ভূমি, এটা হচ্ছে কি তার লম্ব, তাহলে অতিভুজ কী হবে বলো তো, অতিভুজ হচ্ছে √, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এরকম হবে। আর এই যে দুইটা অক্ষকে ছেদকারী রেখা, তার আদর্শ সমীকরণ আমরা কি পড়ছি বলো তো, x/a প্লাস y/b ইকুয়াল কত 1, তাহলে এখানকার a হচ্ছে আমার এই এটা, এখানকার b যেটা ছিল এটা হচ্ছে আমার এই বিটা। আমি আগে আদর্শ সমীকরণে কনভার্ট করব, দেন কাহিনী করব, অ্যান্সার শেষ। তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল কি ছিল, 4x + 3y, এই 12টাকে অন্য সাইডে দেওয়াই আছে, জাস্ট তুমি কি করবা, ভাগ করে দেবা। তাহলে 12 এই সাইডে কত থাকবে 1। তো আদর্শ সমীকরণ অনুযায়ী সাজানোর জন্য আমরা এই কাজ করলাম। এখানে থাকবে কত, x/3 প্লাস y/4 ইকুয়াল কত 1। তুমি কিন্তু এখন সহজেই বের করতে পারো। দেখো a এর ভ্যালু আসতেছে কত 3, b এর ভ্যালু কত আসতেছে 4, তাহলে আমার অ্যান্সার আসবে যেটা √3² মানে 9, 4² মানে 16, দুইটা যোগ করলে হচ্ছে 25, তার উপর রুট থাকার কারণে এটার মান কত আসবে 5 আসবে। এরপর পরের কোশ্চেনটা দেখো, a, 0 ও 0, b সরলরেখার উপর 1, 1 বিন্দুটি অবস্থিত হলে কোনটি সঠিক। আমাদের এখানে ইকুয়েশন দেওয়া আছে। দেখো আমরা কিন্তু অলরেডি এর উপরেরটাই ওরকম পড়ে আসলাম। কীরকম ছিল দেখো, a, 0 এবং 0, b এই টাইপের রেখার সমীকরণ কি এরকম না, x/a প্লাস y/b ইকুয়াল কত 1। এই রেখাটা এবার কোন বিন্দু দিয়ে যায় বলছে, 1, 1 বিন্দু দিয়ে যায়। তাহলে তুমি x এর ভ্যালু 1 বসাই দাও, 1/a প্লাস 1/b ইকুয়াল কত 1, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাকে জাস্ট বুঝতে হয়েছে যে এই দুইটা বিন্দুগামী রেখার সমীকরণটা কি হবে। সেই সমীকরণ বের করে আমরা জাস্ট বিন্দুটা বসাই দিলাম যে বিন্দুটা অবস্থিত ছিল, তাহলে যা পাচ্ছি আমরা সেটাই হচ্ছে অ্যান্সার। তো এটা অন্যভাবে করা যেত যে এই দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ তুমি নতুন করে বের করে নিতা, মূল নিয়মের সাহায্যে বের করে যে সমীকরণ আসতো সেখানে এটা বসাই দিতা। একটু লেন্থি প্রসেস, তবে এই জিনিসটা মনে রাখলে সহজে করা যায়। দেখো এখানে কিন্তু ইজিলি হয়ে গেছে, জাস্ট x/a প্লাস y/b এই জিনিসটা বুঝতেই হয়েছে তোমাকে, এই দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ জাস্ট মানটা বসাই দিছো।
করতেছো। এরপরের কোশ্চেনটা দেখো কি বলছে আমাদের, যে ওয়াই ইকুয়াল টু এবং ওয়াই ইকুয়াল মডুলাস অফ এক্স রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তো ওয়াই ইকুয়াল টু এই রেখাটা আসলে কোনটা বলো তো, একটু আগেও আমরা এই টাইপ করছি। তো ওয়াই ইকুয়াল টু হচ্ছে এই রেখাটা, যার সকল বিন্দুতে কোটি হচ্ছে 2। এরপর কি বলছে, ওয়াই ইকুয়াল মডুলাস অফ এক্স। মডুলাস অফ এক্স এর গ্রাফটা আসলে কীরকম হবে, এইরকম হবে। এখানে আমি এক্স এর ভ্যালু প্লাস বসাই মাইনাস বসাই যাই বসাই না কেন, ওয়াই এর ভ্যালু সবসময় কি আসবে, প্লাসই আসবে। এবং দুইটাই সম্পর্ক কি সমানুপাতিক, একটা যে হারে বাড়বে অপরটাও সেই হারে বাড়বে। তাই আমরা যখন এক্স এর ভ্যালু পজিটিভ বসাচ্ছি তখনও ওয়াই যে হারে বাড়তেছে, এক্স এর ভ্যালু যখন নেগেটিভ বসাচ্ছি তখনও ওয়াই সেই হারেই বাড়তেছে। এখন তোমার যে ক্ষেত্রফলটা বের করতে বলছে সেটা হচ্ছে এই টোটাল যে অংশটা ছিল তার ক্ষেত্রফলটা কত হবে। আমরা যদি শুধুমাত্র এতটুকু অংশ বিবেচনা করি, এতটুকু অংশ বিবেচনা করে যে ক্ষেত্রফলটা পাবো, যেহেতু এটা হচ্ছে একটা সিমেট্রিক প্রতিসম, তাই 2 দিয়ে গুণ করলে আমরা দুইটারই ক্ষেত্রফল পেয়ে যাব। এখন ওইটার ক্ষেত্রফল আমি কিভাবে বের করব, দেখো আমি যদি এই ছেদবিন্দুটা বের করতে চাই, এই ছেদবিন্দু কি ওয়াই ইকুয়াল টু এবং ওয়াই ইকুয়াল এক্স, এই রেখার ছেদবিন্দু না। তো যেহেতু এই দুইটা রেখার ছেদবিন্দু, তাহলে এখানকার কোটি কিন্তু আমি জানি, কোটি কত 2। ভুজ বের করতে হবে। ভুজটা কীভাবে বের করব, দেখো যেহেতু পজিটিভ দিকের অংশ নিচ্ছ, ওয়াই ইকুয়াল প্লাস এক্স না, তাহলে ওয়াই যদি 2 হয় এক্স কত হবে, এক্সও 2 হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স হচ্ছে 2। এইটা বলতে আসলে কি বোঝাচ্ছে, এইটা বলতে বোঝাচ্ছে তুমি এই বরাবর গেছো 2 একক, এই বরাবর 2 একক গেছো, এই বরাবর উঠছো কত 2 একক। তাহলে এখন এই যে আমার যতটুকুর ক্ষেত্রফল দরকার এইটুকের কথা একটু চিন্তা করি। দেখো এই বরাবর কত হবে, এটা তো 2ই হবে, কারণ এই বরাবর নিচে যাওয়া যা কথা এই বরাবর যাওয়া সেম কথা, এটা হচ্ছে 2। এই বরাবর কতটুকু উঠছো, ওয়াই ইকুয়াল 2 না, অর্থাৎ 2 একক উঠছো না, তাহলে এই বরাবর উঠছি আমি কত 2। এখন আমি জাস্ট চিত্রটাকে একটু ঘুরাই দিচ্ছি। কীরকম ঘুরাই দিলাম, চিত্রটা জাস্ট আমি এরকম করে নিলাম, আগের চিত্রটাই জাস্ট কি করছে এবার ঘুরাই দিছে। তাহলে এই অংশ দিয়ে জাস্ট আমরা বুঝছি ওখানকার অবস্থানগুলো কীরকম হবে। আর মেইন যেটা আমার সেটা হচ্ছে এটা। তো এটাকে জাস্ট ঘুরাই দিলে বলো তো ভূমি কত হচ্ছে, ভূমি হচ্ছে 2, লম্ব কত হচ্ছে, লম্ব হচ্ছে 2। অতিভুজ নিয়ে আমার কোনো কাজ নাই, যেহেতু ক্ষেত্রফল লাগবে। তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি 2 উচ্চতা 2। এটা হচ্ছে অর্ধেকটার ক্ষেত্রফল। আমার লাগবে কি টোটালটার ক্ষেত্রফল। টোটাল কয়টা আছে এখানে, 2টা। তাহলে এটাকে আরও একটা 2 দিয়ে গুণ করো, করলে কি হচ্ছে 2 2 ক্যান্সেল আউট, 2 ইন্টু 2 মানে কত 4। তাহলে এই যে আমার ত্রিভুজটা ছিল বা আমার যে ক্ষেত্রটা ছিল সেই ক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত 4 বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল তাই হচ্ছে কি বর্গ একক। এরপর 15 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, 5x - 7y - 15 = 0 সরলরেখার উপর লম্ব এবং 2 - 3 বিন্দুগামী রেখার সমীকরণ কত হবে। তো আমরা ছোটোবেলায় যা করছিলাম সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে 5x - 7y - 15 এর লম্ব রেখার সমীকরণ ধরে নিয়েছিলাম এরকম, যে এই 7টা যাবে এক্সের সহগ হিসাবে, 5টা যাবে ওয়াই এর সহগ হিসাবে, মাঝখানের চিহ্ন পরিবর্তন হবে প্লাস কে, এই টাইপ জিনিস আমরা ধরে নিতাম। তাহলে লিখতাম আসলে কীভাবে, 7x প্লাস হয়ে যাবে 5y প্লাস কে ইকুয়াল 0। এরপর কী করতাম, এই কে এর মানটা বের করার জন্য আমরা এই বিন্দুটা বসাই দিতাম, তারপর যেটা আসতো সেটা। তো আমরা এই লেন্থি প্রসেসটা এখন আর করব না, এখন আমরা ডিরেক্টলি বের করার ট্রাই করব। কিভাবে ডিরেক্টলি বের করা যায়, আমি তো এইটুক পরিবর্তন জানি যে এটা হবেই, কি হবে এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগের এক্সচেঞ্জ হবে, মাঝখানের চিহ্নটা পরিবর্তন হবে। তো এইটুকু আমরা পরিবর্তন করে নিলাম, এখন আমি কে লিখতে চাই না। তাহলে এইটুকু পরিবর্তন করার পর এই যে পরিবর্তন করে যতটুকু আসলো সেইটুকু অপর সাইডে নিয়ে গিয়ে বিন্দুটা দিয়ে সিদ্ধ করলে ডিরেক্টলি তুমি অ্যান্সার পেয়ে যাবা। তাহলে এইটুকু অংশকে তুমি বিন্দু দিয়ে সিদ্ধ করো, কত হবে বলো তো, 7 × 2 প্লাস 5 × -3। এখন আর কে এর ঝামেলা আমাদের থাকতেছে না। তাহলে আমরা লিখতে পারি 7x প্লাস 5y, এই দুইটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এখান থেকে আমরা 14 - 15 পাচ্ছি, এক সাইড করলে হচ্ছে 7x প্লাস 5y প্লাস 1 ইকুয়াল কত 0। তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। খুবই সিম্পল কিন্তু। তো জাস্ট বুঝতে হয়েছে কি কনস্ট্যান্ট কতটুকু থাকতেছে সেইটাকে সমান চিহ্নের অপর সাইডে নিয়ে গিয়ে মান বসাই দিলে যা হবে তাই। এটা কিন্তু সমান্তরাল সরলরেখার জন্য সত্য। সমান্তরাল সরলরেখায় আমরা জানতাম এইটুকু অংশ আগে যা ছিল তাই থাকবে, পরিবর্তন হবে না। যেটা থাকবে সেইটাতে অন্য সাইডে নিয়ে গিয়ে জাস্ট বিন্দুটা বসাই দিলেই তুমি সমীকরণটা পেয়ে যাবা। তো এখন এখানকার যদি অপশনগুলো দেখো তুমি, অপশনগুলো কিন্তু তোমার ম্যাথ করার কোনো প্রয়োজনীয়তাই ছিল না। কেন ছিল না, অপশনে শুধুমাত্র একটা অপশনই আছে যেখানে এই সহগ দুইটার মধ্যে এক্সচেঞ্জ ছিল এবং মাঝখানের চিহ্নটা পরিবর্তন হয়েছে, বাকিগুলোতে কিন্তু এই কাজ হয় নাই। তাহলে কে এর মানটা কি আসবে না আসবে সেটা না জেনে অপশন দেখে অ্যান্সার করে দিতে পারতাম।
16 নম্বর কোশ্চেনটা আমাদের হচ্ছে 15 নম্বর কোশ্চেনের মতোই। কি বলছে 3x + 7y - 2 = 0 রেখার লম্ব এবং 2 1 বিন্দুগামী রেখার সমীকরণ কত হবে। তো আগেরটার মতোই জাস্ট আমরা কি করব, কনস্ট্যান্ট কতটুকু থাকে সেই অংশটা ফিক্সড করে নাও। যেহেতু বলছে লম্ব রেখা, তাহলে 7 যাবে x এর কাছে, 7x, মাঝখানের চিহ্ন ছিল আগে প্লাস, এখন হয়ে যাবে মাইনাস, কত হয়ে যাবে 3y। এরপর ইকুয়াল দিয়ে কি লিখবা, এই অংশে জাস্ট বিন্দুটা বসাই দেবা। বিন্দুটা কত ছিল 2 1, তো 7 × 2 মাইনাস 3 × কত 1, তাহলে লিখতে পারি 7x - 3y। এখানে কত হচ্ছে 14 - 3, তাহলে 11 থাকতেছে এই সাইডে যদি নিয়ে আসি তাহলে -11 ইকুয়াল কত হবে 0। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরের যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা যদি খেয়াল করো, -2 - 3 বিন্দুগামী এবং এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কী হবে, হুবহু আগেরগুলোর মতোই। তাহলে এখন তুমি জাস্ট কী করবা, এই রেখার লম্ব রেখা কী হবে বলো তো, 3x + 2y, এইখানে জাস্ট বিন্দু বসাই দেবা। কোন বিন্দু, এই বিন্দু। তাহলে কত হবে 3 × x এর জায়গায় বসবে 2 প্লাস 2 × y এর জায়গায় বসবে -3। কত আসতেছে এখান থেকে আমাদের 3x + 2y, 3x + 2y, আর এই দুইটার ক্যালকুলেশন করো, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে -6, ইকুয়াল কত হবে 0। তাহলে আমাদের আসতেছে 3x + 2y = 0। এটা হচ্ছে আমাদের পরবর্তী যে কোশ্চেনটা ছিল তার অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, এই রেখা 2x + 3y - 4 = 0 ও x cos α y sin α = p একই রেখা নির্দেশ করলে p এর মান কত হবে। তো দুইটা রেখা একই রেখা নির্দেশ করার শর্ত হচ্ছে x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত সমান হবে। তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে, এখানে x এর সহগ কত cos α ডিভাইডেড বাই, এখানে x এর সহগ কত 2 ইকুয়াল y এর সহগ কত, এখানে যারটা উপরে রাখতেছি তার সবগুলোই উপরে রাখতে হবে, তাহলে sin α, আর এখানে কত 3 ইকুয়াল। এইবার ধ্রুবক পদের অনুপাত যখন করবা, হয় তাদের সমান চিহ্নের বাম সাইডে নিয়ে আসবা, না হয় সমান চিহ্নের ডান সাইডে নিয়ে যাবা। তাহলে এখন দেখো, আমার এইটাকে যদি ডান সাইডে রাখি তাহলে এটাকে কি করতে হবে, ডান সাইডে নিয়ে যাইতে হবে। তাহলে ওইটার জন্য উপরে থাকবে p, আর এটাকে ডান সাইডে নিয়ে গেলে কত হয়ে যাবে 4। এটা আমরা লিখলাম। যেহেতু আমার p এর মান চাচ্ছে, তাই আমরা কি করব, cos α এবং sin α এই দুইটাকে ভ্যানিশ করব অন্য কোনো কিছু দিয়ে। তাই আমরা কি করলাম, এই অনুপাত থেকে cos α এর মানটা বের করে নেই। cos α সমান কী হবে বলো তো, cos α, এই 2 এর সাথে এই 4 কাটলে কত হবে 2। তাহলে আমরা cos α সমান লিখতে পারতেছি p/2। sin α সমান কত লেখা যাবে তাহলে বলো, sin α সমান লেখা যাবে, এই 3টা উপরে গিয়ে গুণ হয়ে যাবে 3p/4। এখানে তো কোনো কিছু কাটা যায় না sin আলফার সাথে। তো এখন জাস্ট যে কাজটা করা লাগবে আমাদের, সেটা হচ্ছে প্রথমটা দ্বিতীয়টা স্কোয়ার করে যোগ করে দিতে হবে, যা আসবে সেখান থেকে আমরা p এর মানটা পেয়ে যাব। প্রথমটার স্কোয়ার করলে কত হবে cos স্কোয়ার আলফা, এর সাথে যোগ করে দিতে চাইছে কি পরেরটার স্কোয়ার sin স্কোয়ার আলফা ইকুয়াল, এইটার স্কোয়ার করলে কত হবে বলো তো, p²/4 প্লাস এইটার স্কোয়ার করলে কত হবে 9p²/16। লসাগু করো, লসাগু করলে হচ্ছে 16, 4p² প্লাস এখান থেকে থাকতেছে 9p²। এটা আমরা লিখতে পারি। দেন এই সাইডে কি থাকতেছে, cos স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার আলফা এর মান কত 1, আমরা তো এটা জানি। তাহলে এই সাইডে হচ্ছে আমাদের 1, আমরা লিখতে পারি যেটা 1 × 16 মানে কত 16 ইকুয়াল, এই দুইটা যোগ করলে আমাদের কত হচ্ছে 13p²। তাহলে p এর ভ্যালু কত আসবে 16/13, তার উপর রুট থাকবে। এখন কথা হচ্ছে প্লাস মাইনাস তো আসতো, আমরা প্লাস মাইনাস দিলাম না কেন। আসলে তোমরা যদি দেখো তাহলে দেখবা যে একটা সরলরেখার আদর্শ সমীকরণ এরকম, x cos α y sin α = p, যেখানে p দূরত্ব নির্দেশ করে, আর যেহেতু দূরত্ব নেগেটিভ হয় না তাই আমরা p এর ভ্যালুটা নেগেটিভ নেই নাই। এখান থেকে জাস্ট তুমি কি করতে পারো, ক্যালকুলেশন করতে পারো, 16 এর উপর রুট মানে কত 4 আর √ওভার কত 13, তাহলে এটাই হচ্ছে আমার p এর ভ্যালু। তো এরকম যদি থাকে অবশ্যই আমাকে ত্রিকোণমিতিক যে ফর্মুলা তার সাহায্যে দেখতে হবে কীভাবে ভ্যানিশ করা যায়। পরের কোশ্চেনটা দেখি কি বলছে দেখো, 3x + 5y = 2x + 3y = 0 এবং এই রেখাত্রয় সমবিন্দুগামী হলে a ও b এর সম্পর্ক কত হবে। এই দুইটার ছেদবিন্দু দিয়ে যেহেতু ওই রেখা যাবে, সমবিন্দুগামী মানে কি তিনটা রেখায় একই বিন্দু দিয়ে যাবে, তাই আমরা এই দুইটার থেকে ছেদবিন্দু বের করব, সেই ছেদবিন্দু এখানে বসাই দিলে যা হবে তাই অ্যান্সার। তো ছেদবিন্দু বের করার জন্য যে কোনো একটাকে ভ্যানিশ করতে হবে, হয় এক্সকে ভ্যানিশ করবো, না হয় কি ওয়াইকে ভ্যানিশ করবো। আমরা এক্সকে ভ্যানিশ করি, প্রথম যেটা ছিল তাকে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে কথা হবে 6x + 10y = 4, আর পরের যেটা ছিল তাকে 3 দিয়ে গুণ করো, তাহলে কথা হবে 6x + 9y = 0। বিয়োগ করে দাও,
মাইনাস মাইনাস, তো 6x 6x ক্যান্সেল আউট, এখানে থাকতেছে কত শুধুমাত্র y, 10y মাইনাস 9y, থাকলো কত y ইকুয়াল কত 4, তাহলে y এর ভ্যালু আমরা পাচ্ছি 4, x এর ভ্যালু কীভাবে পাবো, যে কোনো একটাতে বসাই দাও, তাহলে আমরা বসাই দিচ্ছি 2x প্লাস 3 ইন্টু 4 ইকুয়াল কত 0, 2x ইকুয়াল মাইনাস 12, x ইকুয়াল মাইনাস 6, তাহলে আমরা x এবং y এর ভ্যালু পেয়ে গেছি, এই x এবং y এর ভ্যালু এখানে বসাই দাও, x এর ভ্যালু কত পাইলাম মাইনাস 6a প্লাস y এর ভ্যালু কত পাইলাম আমরা 4b প্লাস 1 ইকুয়াল কত 0, তাহলে আমরা মাইনাস দিয়ে গুণ করলে লিখতে পারি 6a মাইনাস 4b মাইনাস 1 ইকুয়াল 0, এবং এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। পরের কোশ্চেনটার খেয়াল করি কি বলছে, এ এর কোন মানের জন্য এই তিনটা বিন্দু সমরেখা হবে, এটা আগের টাইপগুলোর মতো ঢাল সমান হওয়ার শর্ত অনুযায়ী, তাহলে আমরা প্রথম দুইটা বিন্দুর ঢাল বের করি, a মাইনাস 3 মাইনাস এখানে অলরেডি মাইনাস ছিল হয়ে যাবে প্লাস 1 ডিভাইডেড বাই a প্লাস 1 মাইনাস 2 ইকুয়াল, এই দুইটা বিন্দুর ঢাল বের করো, তাহলে কি আসবে a মাইনাস a প্লাস 3 হয়ে যাবে মাইনাসে মাইনাসে, তারপর a প্লাস 2 মাইনাস a মাইনাস 1 এরকম হবে। তো আমরা লিখতে পারি যে প্রথমে কি করছি a মাইনাস এইটা করছি উপরে, তারপর এইটা মাইনাস এইটা করছি, দেন এখন তুমি উপরে কত লিখতে পারো a মাইনাস 2 আর নিচে কত লিখতে পারো a মাইনাস 1 ইকুয়াল, এখানে কি লেখা যায় a ক্যান্সেল আউট, উপরে থাকে 3 নিচে a ক্যান্সেল আউট, তাহলে থাকতেছে কত 1, আর গুণ করে দাও a মাইনাস 2 ইকুয়াল 3a মাইনাস 3, এক সাইড যদি করি আমরা তাহলে কি হবে, এই এটাকে ওই সাইডে নিয়ে যাও আর এই তিনটাকে এই সাইডে পাঠিয়ে দাও, মাইনাস 2 প্লাস 3 আর 3a মাইনাস a, থাকতেছে 2a ইকুয়াল কত প্লাস 1, a ইকুয়াল কত আসবে হাফ, তাহলে আমরা এর মানটা পেয়ে গেলাম, সেটা কত হাফ। 21 নম্বর কোশ্চেনটা দেখো, 21 নম্বর কোশ্চেনে কি বলছে y ইকুয়াল x প্লাস 4 এবং y ইকুয়াল x রেখাদ্বয়ের লম্ব দূরত্ব কত, এই দুইটা রেখা কিন্তু সমান্তরাল রেখা, আর দুইটা সমান্তরাল রেখারই কিন্তু মধ্যবর্তী দূরত্ব বের করা যায় বা লম্ব দূরত্ব বের করা যায়, তো সমান্তরাল না হলে বের করা যায় না আসলে, কারণ হচ্ছে মনে করো এরা যদি যায় এরা কিন্তু সমান্তরাল না, তাহলে এরা কোনো এক পয়েন্টে ছেদ করবে তখন দূরত্ব 0, এই পয়েন্টে একটা দূরত্ব, এই পয়েন্টে একটা দূরত্ব, এর বাইরে গেলে আরও দূরত্ব, তাহলে এক্স্যাক্ট দূরত্ব আমরা বের করতে পারি না, বাট সমান্তরাল যদি হয় সমান্তরালের ক্ষেত্রে কিন্তু সবসময় ওদের মধ্যবর্তী দূরত্ব কি থাকে সমান থাকে, তখন আমরা মধ্যবর্তী দূরত্বটা বের করে নিতে পারি। তো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা আমরা কি পড়ছিলাম, c1 মাইনাস c2 অর্থাৎ ডিফারেন্স ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কী ছিল, এ হচ্ছে এক্স এর সহগ, বি হচ্ছে ওয়াই এর সহগ, তাদের স্কোয়ার করে যোগ করে তার উপর রুট করছি আমরা, তাহলে এখন এই দুইটা রেখা যে সমান্তরাল সেটা কিন্তু আমাদের দেখে বোঝা উচিত, তাহলে আমরা এভাবে লিখতে পারতাম না এক্স মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0, আর একটা রেখা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0, তো সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এক্স ওয়াই এর সহগের অনুপাতগুলো অর্থাৎ এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত কী হবে সমান হবে, তাহলে দেখো এখানে কিন্তু আনচেঞ্জড, তাহলে এই দুইটা পরস্পর সমান্তরাল, যদি সমান্তরাল হয় তাহলে এর ধ্রুবক হিসাবে কত আছে 0, ওর ধ্রুবক হিসাবে কত আছে 4, তাহলে এখন তুমি জাস্ট মধ্যবর্তী দূরত্ব বের করো ফর্মুলা অনুযায়ী, তাহলে একটাকে আমরা লিখতেছি 4 মাইনাস 0 ডিভাইডেড বাই রুট ওভার এক্সের সহগ কত বলো তো 1 তার উপর স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ কত -1 তার উপর স্কোয়ার করলেও কত হবে +1ই হবে, তাহলে আমরা লিখতে পারি উপরে 4 নিচে হচ্ছে কত √2, তাহলে আসতেছে কত কাটাকাটি যদি করি আমরা 2√2 আসবে। এখন কাটাকাটিটা যদি না বুঝো যে কীভাবে 2√2 আসে তাহলে একটু দেখাই দিই আমি এখানে চাইলে লিখতে পারতাম 2 × 2 আর 2কে লেখা যায় 2টা √2, নিচে আছে কি নিচে একটা √2 আছে, তাহলে একটা √2 সাথে আর একটা √2 কাটো থাকতেছে কত 2√2, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের কত 2√2। এরপরের কোশ্চেনটা দেখো x = a এবং √3x - y + 1 = 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণ কত, এই টাইপ আমরা একটা করে আসছি যেখানে ছিল y = b এবং এই রেখাটা হুবহু একই টাইপ, জাস্ট আমরা চিত্রটা আঁকবো। এখন দেখো x = a রেখা কীরকম, x = a কিন্তু এই টাইপ রেখা অর্থাৎ y অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে আমার y অক্ষ y প্রাইম, এটা হচ্ছে x প্রাইম, তো x অক্ষের সমান্তরাল হচ্ছে এটাকে আমরা কি বলতেছি x = a। এরপর তোমাকে বলছে আগের রেখার মতোই √3x - y + 1 = 0 এই রেখাটা আমরা যদি একটু সাজাই লিখি তাহলে y = লেখা যাবে √3x + 1 আগেরটাই কিন্তু, তাহলে এখন বলো ওই রেখার ঢাল কত, ওই রেখার ঢাল হচ্ছে √3 এবং রেখাটা y অক্ষের পজিটিভ দিকে 1 একক ছেদ করে যাবে, তাহলে এটা যদি y অক্ষ হয় তাহলে আমরা বলতে পারি রেখাটা হচ্ছে এরকমভাবে যাবে। এখন আমাদের বের করতে বলছে কি বলো তো সূক্ষ্মকোণ, তাহলে আমরা এটাকে ধরে নিচ্ছি কত x = a, তো সূক্ষ্মকোণ মানে কি এই অ্যাঙ্গেলটা বের করতে হবে না, তো
তো এই অ্যাঙ্গেলটা যদি বের করতে হয় তাহলে এখন খেয়াল করে দেখো, আমি যদি এই অ্যাঙ্গেলটা বের করি, এই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেলের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? ডিরেক্টলি কোনো সম্পর্ক নাই, বাট এই সম্পর্ক আমরা করতে পারি। আমি এই অ্যাঙ্গেল জানলে এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল হচ্ছে বিপরীত অ্যাঙ্গেল, তাহলে হয়ে যাবে আমার অ্যান্সারটা। তাহলে আমরা যে কাজটা করব, আমরা ঢালের সাহায্যে এই অ্যাঙ্গেলটা বের করে নেব আগেরটার মতোই। এটার ঢাল কত বলো তো? √3। তাহলে লিখতে পারি tan of থিটা ইকুয়াল √3। আগের বারে আমরা থিটা সমান কত পাইছি? 60 ডিগ্রি। তাহলে এখানে থিটা সমান কত আসবে? 60 ডিগ্রি আসবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 60 হয়, যদি আমাদের চিত্র অন্যরকম দেখাচ্ছে, তাহলে বলো তো এই অ্যাঙ্গেল কত হইতে বাধ্য? 30 হইতে বাধ্য না? কারণ এইটা তো 90 আর এটা হচ্ছে 60, তাহলে এটা 30। যদি এটা 30 হয় তাহলে বলো এটা কত হবে? ওটাও 30 ডিগ্রি হবে। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কি বলছিল? x ইকুয়াল a এবং √3x - y + 1 = 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণটা আমরা কত পাচ্ছি? 30 ডিগ্রি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এরপরের কোশ্চেনটা খেয়াল করো, x + y = 3 এবং y - x = 1 সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুগামী এবং x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কত হবে? তো এটা দেখো, x অক্ষের সমান্তরালের রেখার সমীকরণ আসলে কি? দেখো, x অক্ষের সমান্তরাল মানে y ইকুয়াল সামথিং, কিন্তু y ইকুয়াল সামথিং। তো এখন যখন আমাদের এই টাইপ বলে, তখন আমরা কনভেনশনাল যে নিয়ম ছিল, কনভেনশনাল নিয়ম অনুযায়ী কী করি জানো? একটু আগে যে টাইপ করছি, যে এই দুইটা রেখার ছেদবিন্দু বের করি, সেই ছেদবিন্দু থেকে আমরা বলতেছি কি x অক্ষের সমান্তরাল মানে কি y ইকুয়াল ওইখানকার যে কোটি আছে সেটা বসাই। বাট এটা আমরা ডিরেক্টলি করতে পারি কিভাবে? দেখো, যখন তোমার x অক্ষের সমান্তরাল বলছে, তার সমীকরণ আসবে y ইকুয়াল সামথিং, তার মানে শুধু y থাকবে, x থাকবে না। তাহলে তুমি যে কাজ করবা, এই দুইটা থেকে x কে ভ্যানিশ করে যে রেখা পাবা সেটাই হচ্ছে অ্যান্সার। তো x কিভাবে ভ্যানিশ করা যায়? দেখো, আমার একটা রেখা ছিল x + y = 3, আর একটা রেখা হচ্ছে y - x ইকুয়াল কত? 1। এক্স ভ্যানিশ করছি, যার সমান্তরাল বলবে তাকে ভ্যানিশ করতে হবে। তো এক্স ভ্যানিশ করা মানে কি? জাস্ট যোগ করলেই তো এক্স ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি কি, এটা তো ওয়াই এর সাথে ছিল, এই এক্স ভ্যানিশ হয়ে গেল, থাকতেছে কত? 2y ইকুয়াল কত? যোগ করতেছি জাস্ট, আমরা কিচ্ছু করে নেই আর, কত? 4। তাহলে y ইকুয়াল কত আসবে? y ইকুয়াল 2। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। যার সমান্তরাল বলবে সেইটাকে 0 বানানোর জন্য যা করা লাগে সেটা করবে, আর লাস্ট পর্যন্ত যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের ওই কোশ্চেনটার কাঙ্ক্ষিত অ্যান্সার। 24 নম্বর কোশ্চেনটা দেখো, 23 নম্বর কোশ্চেনে যা বলছি সেই কথাবার্তা। ওখানে ছিল x অক্ষের সমান্তরাল, এখানে বলছে y অক্ষের সমান্তরাল। যার সমান্তরাল তাকে ভ্যানিশ করা লাগবে। তাহলে এই দুইটা ক্যালকুলেশন করে আমাকে y ভ্যানিশ করতে হবে। y ভ্যানিশ করার জন্য এটাকে আমার 3 দিয়ে গুণ করতে হবে, এটাকে আমার 7 দিয়ে গুণ করতে হবে। তো টোটাল সমীকরণকে ওই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। জাস্ট দেখতেই পাচ্ছ, যেহেতু চিহ্ন ভিন্ন, যোগ করে দিলে হয়ে যাবে। তো প্রথমটাকে 3 দিয়ে গুণ করি আমরা, 6x - 21y + 33 ইকুয়াল কত? 0। তাহলে এটাকে কত দিয়ে গুণ করব? এটাকে 7 দিয়ে গুণ করব। 7 দিয়ে গুণ করলে কত হবে? 7x + 21y। এটাকে এই সাইডে নিয়ে আসি আমরা, -8 ছিল, তাকে 7 দিয়ে গুণ করতেছি, কত হবে? 7 × 8 হচ্ছে 56 ইকুয়াল কত? 0। জাস্ট এবার ক্যালকুলেশন করো, এই দুইটা যোগ করে দিলে তো শেষ। তা থাকতেছে কত বলো তো? 13x মাইনাস এই দুইটার মধ্যে যোগ বিয়োগ করলে কত হবে? 23 ইকুয়াল কত? 0। তাহলে 13x - 23 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখি কি বলছে। y ইকুয়াল mx, y ইকুয়াল m1x এবং y ইকুয়াল b রেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তো এখানে অ্যান্সার যেটা হবে, অ্যান্সারটা হচ্ছে আমাদের ডি নাম্বার হবে। তো কিভাবে হয় আমরা সেই বিষয়টা দেখি। চলো আমরা দেখি যে কিভাবে অ্যান্সারটা করা যায়। প্রথমত আসি আমরা যে এক্স অক্ষ ওয়াই অক্ষকে ডিনোট করে নেই। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ। দেন প্রথম যে রেখা y ইকুয়াল mx, আমরা জানি এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা রেখা, ধরে নিলাম এটা হচ্ছে y ইকুয়াল mx, y ইকুয়াল mx। আরেকটা রেখা আছে, সেটা কি বলছে? y ইকুয়াল m1x, এটাও মূল বিন্দুগামী রেখা, আমরা ধরে নিলাম এই রেখাটা হচ্ছে এটা y ইকুয়াল m1x। এরপর যেটা আমাদের y ইকুয়াল b, y ইকুয়াল b মানে কি উপর দিক দিয়ে কোনো একটা রেখা, y ইকুয়াল b হচ্ছে এটা। এই যে তিনটা বিন্দু, এই তিনটা বিন্দুর সমন্বয়ে যে ত্রিভুজটা গঠিত হইল, সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। আমাকে অবশ্যই ছেদবিন্দু বের করতে হবে। এই ছেদবিন্দু কত? 0 0। এই ছেদবিন্দু কার কার মধ্যে? দেখো এটা কিন্তু আমরা বলছি এটা y ইকুয়াল কত? b, তাহলে এটার কোটি হবে b। তো এই y এর মানটা যদি আমি এখানে বসাই দিই, তাহলে কিন্তু x এর ভ্যালুটা পেয়ে যাব b/m। তাহলে আমরা লিখতে পারি b/m, এই বিন্দুর ভুজ। তাহলে অনুরূপভাবে এখানে আমার কোটি হচ্ছে কত? b, তাহলে ভুজ কত হবে বলো তো? b/m।
M1। তাহলে আমরা তিনটা বিন্দু পেয়ে গেছি, জাস্ট এখান থেকে ক্ষেত্রফলটা বের করব। ক্ষেত্রফল বের করার জন্য আমরা সহজ প্রসিডিউর একটা জানি, আশা করি তোমাদেরও জানা আছে। সেটা হচ্ছে ক্ষেত্রফল বের করবা এভাবে, হাফ অফ একটা বিন্দু যদি 0 হয়ে যায় বা 0 বানাইতে পারো তাহলে ক্ষেত্রফল হবে হাফ অফ এই দুইটা বিন্দুকে পাশাপাশি রাখবা B/M, B, তারপর B/M1, B। পাশাপাশি রাখার পর দূরে দূরে গুণ, মাইনাস কাছে কাছে গুণ করে দেবা। মডুলাস তো আছেই, দূরে দূরে গুণ মানে কি, এটার সাথে এটা গুণ করলে কত হবে B²/M, মাইনাস কাছাকাছি গুণ করলে কত হবে B²/M1। এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ভিতরে লসাগু করতে পারি আমরা, হাফ অফ B² ধ্রুবক, তাই এটাকে আমরা বাইরে নিতে পারি, নিলাম। মডুলাস থাকলো, উপরে হচ্ছে M1 - M ডিভাইডেড বাই লসাগু হচ্ছে M1M, অর্থাৎ M1। তো আমরা এই যে মানটা পেয়ে যাচ্ছি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো এখন দেখো, আমি কিন্তু চাইলে M1 - M করতে পারি, একই কথা, যেহেতু মডুলাস আছে তাহলে অবশ্যই কী হবে, প্লাস হবে। তাহলে আমরা যদি অপশন অনুযায়ী দেখি, এই অপশনটা এভাবে না থাকলেও আমাদের ডি নাম্বার যে অপশনটা আছে B² M - M1, তাহলে এখানে এমটাকে সামনে দিলাম, M1টাকে পরে দিলাম, করা যায়। আর নিচে হচ্ছে M1 M2, যেহেতু গুণফলটা, আর সামনে কি আছে আমাদের, সামনে একটা 2 আছে, একই সাথে গুণ করে দেওয়া হয়েছে। তো আমাদের অ্যান্সার যেটা অপশন অনুযায়ী সেটা হচ্ছে ডি নাম্বার অপশনটা। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছে। এরপর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, পরের কোশ্চেনটা এই টাইপ কোশ্চেন এখন আসার পসিবিলিটি খুবই কম। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 20% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস করলে ক্ষেত্রফলটার পরিবর্তন কীরকম হবে, সেটা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে এবং কতটুকু বৃদ্ধি পাবে। তো চলো আমরা এটার সমাধান দেখি। ধরে নিলাম তার আগের দৈর্ঘ্য ছিল A এবং প্রস্থ ছিল B। তাহলে এখন পরিবর্তিত দৈর্ঘ্য কত বলো তো? পরিবর্তিত দৈর্ঘ্য হচ্ছে 20% কী করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। তাহলে A এর সাথে 20% যোগ হয়ে যাবে। আমাদের আগে ছিল কত A, বৃদ্ধি করা হয়েছে কত A এর 20%, অর্থাৎ 0.20A। হবে কত বলো তো, 1.20A। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা। প্রস্থটা কত, প্রস্থ 20% কমানো হয়েছে, তাহলে B - 0.20B কত হবে 0.80B। এখন তুমি ক্ষেত্রফল বের করতে চাচ্ছ, ক্ষেত্রফল কত হবে, আগের ক্ষেত্রফল ছিল AB। আমরা যদি আগের ক্ষেত্রফলের কথা চিন্তা করি, আগের ক্ষেত্রফল হচ্ছে কত AB। পরবর্তীতে ক্ষেত্রফল কত হবে, খেয়াল করে দেখো তো, 1.20 ইন্টু 0.80 AB। এই ABটা আগেরটাই ছিল না, ডেফিনেটলি আগেরটাই। এখন সামনের এইটুক অংশ বৃদ্ধি পাইছে, এইটুক মানে কত, আমাকে এটা বের করতে হবে। তাহলে আমরা এটার জন্য লিখতে পারি 100, এটার জন্য নিচে লিখতে পারি কত 100। এই 0 কাটো, তারপর এই 0 কাটো, তো উপরে হচ্ছে কত বলো তো, উপরে আমরা দেখতে পাচ্ছি 12 × 8। 12 × 8 মানে কি আমরা জানি না, 96। তাহলে যেহেতু নিচে আসে আবার কত, নিচে হচ্ছে 100, তাহলে আমরা লিখতে পারি 0.96 AB। তাহলে দেখো এইটুকু হচ্ছে ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফল ছিল AB, এখনকার ক্ষেত্রফল 0.96 AB। কমে গেছে না, কতটুকু কমে গেছে বলো তো, 0.04 AB কমে গেছে। তাহলে আমরা বলতে পারি যে AB থেকে কমে যায় 0.04 AB, তাহলে 100 থেকে কমে যাবে কতটুকু। তাহলে আমরা বলতে পারি যেটা এখন, সেটা হচ্ছে AB থেকে কমে গেছে কতটুকু, 0.04 AB। তাহলে 100 থেকে কমে যাবে কতটুকু, 100 থেকে কমে যাবে 0.04 × 100। উপরে ছিল AB, এই AB দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে AB ক্যান্সেল আউট। এইটার পরিবর্তে আমরা নিচে লিখতে পারি 100, দশমিক উঠাই দিয়েছি 1, দুইটা ছিল দশমিকের পর দুইটা 0, 100 কাটলে কত হচ্ছে, উপরে শুধু থাকতেছে 4, তাহলে 4% কমে গেছে না বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি 4% কমে গেছে। তাহলে আমরা বলতে পারি ডিক্রিজেস বাই 4%। তাহলে এখন অপশন অনুযায়ী আমাদের প্রথম যেটা দেওয়া আছে, ডিক্রিজেস বাই 4%, ইনক্রিজেস বাই 4%, একটা হচ্ছে আনচেঞ্জড। তো আমরা দেখতেই পাচ্ছি কোশ্চেন সলভ করে সেটা হবে কত, 1 নম্বর যে অপশনটা ছিল ডিক্রিজ করছে কতটুকু, 4%। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 26 নম্বর কোশ্চেনটা দিয়ে আমাদের বিগত 10 বছরে সরলরেখা থেকে ডিউ ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো ছিল সেগুলোর আমরা সমাধান দেখলাম। তো ধন্যবাদ সবাইকে।